কিন্তু আমাদের নেতৃবৃন্দ বলেছেন চালাও গুলি, আরো মারো, কিন্তু ক্ষমতায় থাকতে হবে। 23শে জুলাইয়ে আমাদের এপিসিসিআই নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ওনারা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যেই বক্তব্যগুলি দিয়েছিলেন সেই বক্তব্যটা আমাদের এপিসিসিআই কে ম্লান করেছে। আমরা বিশ্বাস করি 23শে জুলাই হতে 5ই আগস্ট পর্যন্ত যে অতিরিক্ত হত্যাকাণ্ডগুলি সংঘটিত হয়, যে গণহত্যা সংঘটিত হয় এই দেশে, তার দায় থেকে আমাদের সেই নেতৃবৃন্দরা অব্যাহতি পাবেন না। আমরা এবং জাতি তাদেরকে ক্ষমা করবেন না। ওনারা প্রধানমন্ত্রীকে বুঝাতে পারতেন, ছাত্রদের সাথে কথা বলেন, সমাধানের চেষ্টা করেন, সেটা না বলে ওনারা অনেকে বললেন যে মৃত্যু পর্যন্ত ওনারা আছেন, আপনি গুলি চালিয়ে যান। কি চেয়েছিল আমাদের ছাত্ররা? একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গরিবের মেধাবী ছাত্র চাকরি চেয়েছিল। আমি সরকার তাকে চাকরি দিতে ব্যর্থ হয়েছি, আমার ব্যর্থতা এটা। কিন্তু ছেলেটাকে গুলি করে মারা হল, এবং সেটা দেখেও সেই ভিডিওটা আপনারা যারা দেখেছেন সবার চোখে জল আসবে। কিন্তু আমাদের নেতৃবৃন্দ বলেছেন চালাও গুলি, আরো মারো, কিন্তু ক্ষমতায় থাকতে হবে। শুধুমাত্র তাদের এই ভূমিকার কারণে আমি প্রথম কাশেম ভাই সহ আমরা মুসলিমরা হাতে কয়েকজন আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করি যে আমাদের এই বিসিসিআই নেতৃবৃন্দের ওই চেয়ারে থাকার কোন নৈতিক অধিকার নাই, আমরা তাদের পদত্যাগ চাই। 11 তারিখ থেকে আমরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় খণ্ড মিটিং করতে থাকলাম, এবং এপিসিসিআইতে আমরা প্রথম একটা প্রোগ্রাম দিলাম অবস্থান কর্মসূচি। অবস্থান ধর্মঘট অবস্থান কর্মসূচি দিয়ে আমরা তাদের নিকট পদত্যাগ আহ্বান করলাম। সেখানে অনেক নেতৃবৃন্দ এসেছিলেন, আমাদের মোল্লা ভাই সহ অনেকে এসেছিলেন, অনেকে বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু ওনারা পদত্যাগ করবেন না, ওনারা এই পদ ছাড়বেন না, ওনারা আঁকড়ে ধরেছিলেন। আমরাও আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখি। পাশাপাশি আগস্টের 18 তারিখে আমরা উপদেষ্টার নিকট একটি দরখাস্ত দেই। সেখানে আমাদের 21 জন জেনারেল বডির মেম্বার স্বাক্ষর করেন এই পরিষদকে ডিসলভ করে দেওয়ার জন্য, একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার জন্য। আমাদের জিও রুলসের ক্লজ 18 অর্থাৎ বাণিজ্য সংগঠন আইন 2022-এর ক্লজ 17-তে এটার কথা বলা আছে যে সরকার চাইলে এটাকে ডিসলভ করে একজন অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন। আমরা সেই ক্লজের আলোকে এটাকে ডিসলভ করার জন্য আবেদন করি। এরপরে মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটা শুনানির জন্য ডাকা হয়, আমরা সেখানে উপস্থিত হই। শুনানির দিন পর্যন্ত ক্ষমতাসীন যারা ছিলেন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এই বডিটাকে ধরে রাখার জন্য, এবং আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। অবশেষে আগস্টের 11 তারিখে সরকার এপিসিসিআই পর্ষদকে ভেঙে দেয়, বিলুপ্ত ঘোষণা করে একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেন। আমরা অ্যাডমিনিস্ট্রেটর আসার সাথে সাথে ওনার সাথে দেখা করি, এবং অ্যাডমিনিস্ট্রেটর সাহেবকে আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, আমাদের এই পুরো 1 মাস 3 দিনের আমাদের যে সংগ্রাম, এই সংগ্রামে আমাদের 4 জন সমন্বয় ছিলেন। আমাদের এখানে কোন নেতা ছিলেন না, আমরা শুধুমাত্র সমন্বয় ছিলাম 4 জন। আমি জাকির হোসেন নয়ন, আমাদের মুরব্বী ছিলেন আবুল কাশেম হায়দার, আমাদের গিয়াসউদ্দিন চৌধুরী খোকন এবং জাকির হোসেন। আমরা অ্যাডমিনিস্ট্রেটর আসার সাথে সাথে ওনার সাথে দেখা করি এবং ওনাকে বলি যে আমরা সংস্কার ছাড়া আমরা নির্বাচন করব না। যদি নির্বাচন করা হয় সেটা আগের দলই হবে এবং এতে আমাদের কোন পরিবর্তন হবে না। আপনারা সবাই জানেন দীর্ঘ 15-17 বছরে এপিসিসিআই কে প্রাতিষ্ঠানিকভাবে আসলে বিপর্যয় করা হয়েছে। যার যেখান থেকে ইচ্ছা নমিনেটেড হয়ে এখানে চলে আসতেছেন। কেউ চাইল সরকারের একজন মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক। আমি কোন চেম্বারকে ছোট করতে চাই না, রেফারেন্সের জন্য আমাকে 2-1টা নাম বলতে হবে। আপনারা সংশ্লিষ্ট যারা আছেন তারা আমাকে ক্ষমা করবেন। যেমন বরিশাল, আমি 2-1টা এক্সাম্পল আমাকে দিতেই হবে।
কেউ আপনারা ব্যক্তিগতভাবে দিবেন না এটাকে। যেমন বরিশাল মেট্রোপলিটন চেম্বার, বরিশাল চেম্বারের ভিতরেই এটা অবস্থিত। তাহলে উনি কিভাবে নমিনেটেড হয়ে আসছেন? উনি নিশ্চয়ই কোন মন্ত্রী বা কারোর সাথে ভালো সম্পর্ক রেখে মন্ত্রী চাইছেন ওনার নিজের লোককে আনার জন্য বরিশাল মেট্রোপলিটন চেম্বারকে এখানে নিয়ে আসা হইল নমিনেটেড ডাইরেক্টর হিসাবে। একইভাবে বিভিন্ন চেম্বার থেকে এইভাবে নমিনেটেড করে আনতে আনতে এখন নমিনেটেড হয়ে গেছে 57 জন, নির্বাচিত কয়জন? 23 জন। এই 23 জনকে আমাদের ভোট দিয়ে লাভ কি? জেনারেল বডি, তারা তো কোনো জিনিস আপনার হলো ওখানে পাস করে দিতে পারবে না। যেহেতু পাস করে দিতে পারবে না, তারা ওই প্রস্তাবনা দিবেও না ওখানে, এটা স্বাভাবিক বিষয়। যেহেতু 57 জন ওখানে সিলেক্টেড অলরেডি, সুতরাং পুরো পর্ষদটাই আপনার হলো আমি কি বলবো একদম একনায়ক ভাবে চলে আসছে গত 15 বছর। আমরা এর থেকে মুক্তি চাই। কতদিন কতদিন এইভাবে চলবে? আমাদের জেএনজি চলে আসছে এখন, আমরা যদি এখনো সেই ব্যাকডেটে থাকি, সে একই আদলে চলি, তাহলে আসলে আমাদের নির্বাচন করে লাভ নেই। আপনারা সবাই সোচ্চার থাকবেন যে আমরা এফবিসিসিআই সংস্কার ছাড়া আমরা ইলেকশন করব না। অ্যাডমিনিস্ট্রেটরকে 120 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। যদি সময় বর্ধিত করা লাগে আমরা আবার আন্দোলন করব। আমরা সরকারের কাছে আগে আবেদন করব, তারপরে আমরা যদি প্রয়োজন হয় আমরা আবার আন্দোলন করব যে এই সংস্কারগুলি না করে আমরা নির্বাচন করব না। আমার এখানে ব্যবসায়িক বন্ধুরা আছেন, আপনারা সবাই জানেন এইটা যদি কোন রাজনৈতিক আমলে হয় এটা কোনোদিন হবে না। আপনারা জানেন আমরা রাজনীতির বাইরে কেউই না, আমরা কোন নিউট্রাল লোকের অস্তিত্ব নাই। 74-এর 54 আইন যেটাকে বলা হয়, আমি ছাত্র আন্দোলনের একজন সৈনিক ছিলাম। 90-এর আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আন্দোলন করেছিলাম। তখন আমি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে ছিলাম। আমার দুই নেত্রীকে দেখেছিলাম যে 54 ধারা বাতিল করো, ওনারা এটার বিপক্ষে ছিলেন। পর্যায়ক্রমে কিন্তু দুই নেত্রী ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ওই ধারাটা কিন্তু কেউ বাতিল করেন নাই। যেই ক্ষমতায় এসেছেন উনি সুবিধাটা নিয়েছেন। আমি কাউকে দোষ দিচ্ছি না, এটা আমাদের স্বাভাবিক চরিত্র। সুতরাং আপনারা এখন যদি সংস্কার না করতে পারেন, কোন রাজনৈতিক দল আসলে এই সংস্কার আপনারা কোনদিন করতে পারবেন না। আমি নয়ন এখানে দাঁড়িয়ে এখন আপনাদের পক্ষে আছি, আমি তখন রাজনৈতিক দল আসলে আমার সুবিধার জন্য আমি তখন অন্য পক্ষে চলে যাব। আমি মানুষ, আমারও সুবিধার হয়তো লোভ আছে, প্রত্যেকেরই আছে, কম আর বেশি। সংস্কার ছাড়া আপনারা নির্বাচন করবেন না, এইটা আপনারা প্রতিজ্ঞা করেন যে আমরা সংস্কার ছাড়া নির্বাচন করব। সংস্কার কি? আমাদের অনেকগুলি চাওয়া আছে। প্রেসিডেন্টকে আমরা চাই সরাসরি নির্বাচন, নমিনেটেড কথাগুলি বিলুপ্ত করা। কারণ এই নমিনেটেড 57 জন এখানে যে আসে বিভিন্নভাবে, তারা আসলে সাধারণ পরিষদের কোন দাবি দেওয়া কোনদিন পূরণ করতে পারে না বা চেষ্টাও করে না। তারা সত্যিকার ভাবেই তারা তাদের ব্যক্তিগত, তারা একটা সিএপি সুবিধা পায়, গাড়িতে একটা স্টিকার পায়, সচিবালয়ে ঢুকতে পারে, ট্রাভেল করার সময় এয়ারপোর্টের সুবিধাগুলি নেয়। আমাদের ফেডারেশন থেকে আপনারা জানেন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বিভিন্ন সরকারি সংস্থাগুলিতে আমাদের একজন করে প্রতিনিধি থাকে, সেগুলি ধরেন, ওনারা ওগুলি নিয়ে ব্যস্ত হয়ে যান। আমি আরো একটা জিনিস বলতে চাই, আপনারা আরেকটা দাবি করবেন এফবিসিসিআইতে। যখন নির্বাচন হওয়ার পরে নতুন কোন বডি আসবে তার আগেই দাবিটাকে তুলতে হবে। সপ্তাহে 2 দিন জেনারেল বডির জন্য উন্মুক্ত রাখতে হবে এফবিসিসিআইকে। এই 2 দিন তারা অন্য কোনো কাজ করবে না। সাধারণ পরিষদের কি সমস্যা সেগুলি ওনারা কথা বলবেন, লিখিত আকারে নেবেন এবং সেগুলি রিজলভ করার চেষ্টা করবেন। এই একটা জিনিসে আপনারা শক্ত থাকবেন। এইটাও আমরা আমাদের দাবির সাথে ইনক্লুড করে নিলাম যে 2 দিন সপ্তাহে এফবিসিসিআই হোল বডিকে, সাধারণ পরিষদের সদস্যদেরকে সময় দিতে হবে তাদের সমস্যা সমাধানের জন্য। আরো কিছু আমাদের রিফর্ম আছে যেগুলি আপনারা আপনাদের সুচিন্তিত মতামতগুলি দিবেন। আমাদের কাশেম ভাইয়ের উপরে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। উনি একটা খসড়া ইতিমধ্যে তৈরি করেছেন বিভিন্ন এক্সপার্টিসের মতামত নিয়ে। আজকের মূল সভা এটা কোন নির্বাচনী সভা নয়। আমরা নির্বাচন নিয়ে আন্দোলনকারী বা সমন্বয়ক, আমরা নির্বাচন নিয়ে মোটেই ভাবছি না। নির্বাচন নিয়ে আমাদের কোন আগ্রহ নাই, বিন্দু মাত্র নাই, আপনাদেরকে এই গ্যারান্টি দিলাম।
আমরা একটু ভিন্ন মাত্র ভাবতেছি না যে আমরা কে নেতা হবো, আমাদের ওগুলির কোন ইন্টেনশন নাই। কাসেম ভাই ব্যক্তিগত ভাবে ব্যস্ত, উনি নির্বাচনে আসবেন না আগে বলে দিচ্ছেন, কিন্তু হৃদয়ের টানে উনি আসতেছেন। আমরা চাই এই বিসিসিআই একটা সমৃদ্ধ বিসিসিআই হোক। আমরা কিন্তু আমাদের ওই যে সাইডকে আমরা চাকরি দিতে পারি নাই, এই বিসিসিআই অনেক দায়িত্ব আছে। আজকে আমার একটা ছেলে যখন তৈরি হলো, তাকে আমি কিভাবে কর্মমুখী করে তুলবো বা তার জব কিভাবে জেনারেট করবো, এগুলির কোন কর্মকাণ্ড কোন ডাইরেক্টরদের আমি দেখি না। আপনারা এমন অনেক ডাইরেক্টর আছেন, ইয়ার আফটার ইয়ার ওনারা ডাইরেক্টর হন, আবার ইলেকশন করেন, কিন্তু আপনারা তাদেরকে প্রশ্ন রাখবেন যে আপনি যে 3 বার বা 4 বার বা 5 বার ডাইরেক্টর হলেন, আপনি দেশের জন্য, জেনারেল বডির জন্য একটা এক্সাম্পল দেন যে কিছু একটা করছেন, আপনি কল্যাণকর। একটাও দিতে পারবেন না, একটাও কেউ পারবেন না। আপনারা দেশের মঙ্গলের জন্য এই বিসিসিআইতে কি পলিসি নিয়ে গেছেন আমার দেশের নাগরিকদের জন্য, বা এই যে পৃথিবী এখন গ্লোবালাইজেশনে, ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, আপনারা জানেন পৃথিবীর থেকে অনেক ব্যবসা হারায় যাচ্ছে, নতুন নতুন আরো ব্যবসা আসতেছে। সেটার জন্য ব্যবসায়ীদের আমরা কতটুকু তৈরি করতে পারছি? কিছুই করতে পারি নাই। যা আপনারা যারা যে যা করছেন ব্যক্তিগত উদ্যোগে করছেন। ফেডারেশন থেকে কিন্তু কোন গাইডলাইন বা কোন দিক নির্দেশনা, কোন গবেষণা, কোন কিছু কিন্তু আমরা পাই নাই, কিন্তু আমরা সেটা চাই। আমরা চাই এই বিসিসিআই কতদিন এই ভুলুগামের মতো বসে থাকবে। আমরা চাই এই বিসিসিআই ওয়ার্ল্ড মার্কে আসুক। আমাদের ফিকি থেকেও আমরা অনেক পিছিয়ে আছি। আজকে দেখেন ফিকিতে আমাদের দেশের চাইতে 20 গুণ বড় ইন্ডিয়া, সেখানে ফিকিতে ডাইরেক্টর হল 72 জন। আমরা 20 ভাগের 1 ভাগের একটা দেশ, আমাদের এখানে ডাইরেক্টর রয়েছে 80 জন। 80 জন যেখানে বিদ্যুৎ ব্যয় করে, এসি যে খায়, এটা কারেন্ট বিলও কিন্তু তাদের চাঁদা উঠে কিনা আমার সন্দেহ আছে। আমাদের প্রয়োজন এটা এত বড় বডি, এবং বডি বেশি হলে তখন নাকি কাজের যেটা আঘাত বেশি হয়। এগুলি নিয়ে ভাববেন আপনারা। আমি অনেক একটু সময় বেশি নিয়ে নিলাম, আমি দুঃখিত আপনাদের কাছে। আর আপনারা মৌখিকভাবে বলবেন, কিন্তু লিখিতভাবে আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদের কাছে মেহরবানি করে আপনাদের সবার একটু বোঝানোর চেষ্টা করবেন। আমরা বৃহস্পতিবারের ভিতরে এগুলিকে ইনকর্পোরেট করে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সচিবালয়ে আমাদের প্রস্তাবনাটা জমা দিব। এরপরে যদি সরকারকে মানানোর জন্য আমাদের বার্গেনিং করতে হবে, প্রয়োজনে আমরা আন্দোলন করবো। আছেন আপনারা আন্দোলনে? আছেন সবাই? অনেক ধন্যবাদ।